Hello students, my name is Jojoy Shaha and today I am going to discuss the chapter Indigo from class 12 Flamingo book and author is Louis Fisher. সো আজকে আমি এই চ্যাপ্টারটার মধ্যে তোমাদেরকে পার্ট টুটা এক্সপ্লেন করব। পার্ট ওয়ানটা অলরেডি আমরা এক্সপ্লেন করে দিলাম এবং গত চ্যাপ্টারের মধ্যে আমরা দেখেছিলাম যে গান্ধীজি কিভাবে চম্পারণে গেলেন এবং রাজকুমার শুক্লা কে ছিলেন এবং ওনার সাথে চম্পারণে গিয়ে গান্ধীজি কি কি করেছিলেন। তারপর গান্ধীজিকে অ্যারেস্ট করা হয়েছে, অ্যারেস্ট করার পরে ওখানে জনগণ কিভাবে এটার প্রতিবাদ করলো এবং গান্ধীজি কিভাবে ল কোর্ট থেকে ছাড়া পেয়েছেন। সো আজকে আমরা এটার পার্ট টুটা কমপ্লিট করব। তো তোমরা যারা পার্ট ওয়ানটা এখনও দেখোনি, আগে পার্ট ওয়ানটা দেখে নাও, তারপর তোমরা পার্ট টুটা দেখো, তাহলে গল্পটা বুঝতে পারবে। সো লেটস স্টার্ট ইট। রাজেন্দ্র প্রসাদ, ব্রিজ কিশোর বাবু, মৌলানা মজরুল হক and several other prominent lawyers had arrived from Bihar. So prominent মানে হলো গ্রেট পারসন। তো রাজেন্দ্র প্রসাদ আমরা গত ডিসকাশনের মধ্যে আমরা দেখেছিলাম যে রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন। সো তখন রাজেন্দ্র প্রসাদকে গান্ধীজি ওনার বাড়িতে গিয়েও পাননি, কারণ উনি একটু আউট অফ স্টেশন ছিলেন। সো রাজেন্দ্র প্রসাদ এবং ব্রিজ কিশোর বাবু এবং মৌলানা মজরুল হকের মতো যে প্রমিনেন্ট পার্সন যারা আছেন, যারা কংগ্রেসের খুব বড় বড় মাপের লিডার ছিলেন, তারাও এখন কোথায় বিহার থেকে ও চম্পারণের এখানে গান্ধীজির কাছে এসেছেন। দে কনফার্ড উইথ গান্ধী, তারা গান্ধীজির কনফার্ট মানে হলো এন্ট্রাস্টেড। সো তারা গান্ধীজির সাথে দেখা করলেন। তারপর কি হচ্ছে দেখো, অথর আমাদেরকে কি বলছে, হোয়াট উড দে ডু ইফ হি ওয়াজ সেন্টেন্সড টু প্রিজন। প্রিজন মানে হলো জেল, আমরা জানি প্রিজন অর্থ হলো জেল। গান্ধী আক্সড, তো গান্ধীজি ওনাদেরকে কি জিজ্ঞেস করলেন, গান্ধী ওনাদেরকে কি জিজ্ঞেস করলেন, যদি ওনাকে প্রিজন মানে জেলে পাঠিয়ে দেওয়া হয় তাহলে ওনারা কি কি করবেন। সো হোয়াই, দ্য সিনিয়র লয়ার রিপ্লাইড, সিনিয়র লয়ার যে ছিলেন উনি জিজ্ঞেস করলেন যে কেন। দে হ্যাড কাম টু অ্যাডভাইস অ্যান্ড হেল্প হিম, তারা সবাই কাকে সাহায্য করতে এসেছে, তারা সবাই গান্ধীজিকে সাহায্য করতে এসেছেন। ইফ হি ওয়েন্ট টু জেল দেয়ার উড বি নো বডি টু অ্যাডভাইস অ্যান্ড দে উড গো হোম। সো যদি গান্ধীজি জেলে চলে যান তাহলে এখানে অ্যাডভাইস দেওয়ার মতো কেউ থাকবেন না, কাকে ওরা অ্যাডভাইস দেবেন, কারণ ওনারা সবাই এসেছেন কাকে সাহায্য করার জন্য। এখানে হি বলতে কাকে বোঝাচ্ছে, গান্ধীজিকে সাহায্য করার জন্য এসেছেন। এখন উনি যদি জেলে চলে যান তাহলে এখানে সাহায্য করার মতো কেউ থাকবে না, তাহলে ওনারা সবাই মানে রাজেন্দ্র প্রসাদ, ব্রিজ কিশোর বাবু এবং অন্যান্য যে আরও লিডাররা ছিলেন তারা সবাই বলছে যে ওনারা সবাই বাড়িতে চলে যাবেন। হোয়াট অ্যাবাউট দ্য ইনজাস্টিস টু দ্য শেয়ারকুপার্স, গান্ধী ডিমান্ডেড। তো গান্ধীজি বলছে যদি আমি জেলে চলে যাই এবং তোমরাও সবাই চলে যাও তাহলে কি হবে, যে ইনজাস্টিস, যে অন্যায় হচ্ছে, কার সাথে অন্যায় হচ্ছে, যে শেয়ারকুপার্স, যে ফার্মারদের সাথে যে অন্যায় হচ্ছে, তাহলে এটার কি হবে। দ্য লয়ার্স উইথড্র টু কনসাল্ট, তো ওখানের যে লয়াররা ছিল তারা সবাই কি করলো, তারা বললো যে আমরা একটু ডিসকাশন করব। রাজেন্দ্র Prasad has recorded the upshot of their consultation. They thought amongst themselves that Gandhi was totally a stranger and yet he was prepared to go to prison for the sake of the peasants. So রাজেন্দ্র প্রসাদ উনি খুব কাছে থেকে ওদের ডিসকাশনটা শুনলেন এবং ওনারা নিজেদের মধ্যে লয়াররা নিজেদের মধ্যে ডিসকাশন করছেন কি, যে ওনারা সবাই বলছেন যদি গান্ধীজি একজন অপরিচিত, একজন স্ট্রেঞ্জার মানে অপরিচিত লোক হয়ে তিনি জেলে যেতে রাজি আছেন, কার জন্য, পিজেন্টদের জন্য, তাহলে কি হবে। তাহলে ওনারা আরও বলছেন এখানে, চলো দেখি, ইফ দে অন দ্য আদার হ্যান্ড বিং নট অনলি রেসিডেন্টস অফ দ্য অ্যাডজয়িং ডিস্ট্রিক্টস বাট অলসো দোজ হু ক্লেমড টু হ্যাভ সার্ভড দিস পিজেন্ট শুড গো হোম, ইট উড বি শেমফুল ডিজার্শন। তো তারা কি বলছেন এখানে, যদি ওনারা এবার দেখো গান্ধীজি এটার মাধ্যমে কি বলছেন, গান্ধীজি ওনাদের মধ্যে একটা চেঞ্জ আনছেন, সবার মধ্যে একটা চেঞ্জ করছেন সবাইকে, যে ওখানের সবার মধ্যে একটা ইউনিটি উনি এখানে তৈরি করছেন আমরা দেখতে পাচ্ছি। কিভাবে গান্ধীজি কিন্তু সব কিছু ইশারার দ্বারা সবাইকে বুঝাতেন। এখন গান্ধীজি বলছেন, ওনারা চিন্তা করছেন যে গান্ধীজি একজন অপরিচিত, একজন স্ট্রেঞ্জার হয়ে উনি জেলে যেতে রাজি আছেন এই পিজেন্টদের জন্য, কিন্তু ওনারা এখন অ্যাডজয়িং মানে নিয়ার বাই ডিস্ট্রিক্টের লোক হয়ে ওনারা বাড়ি চলে যাবেন, তাহলে এটা তাদের জন্য একটা শেমফুল সিচুয়েশন হবে এবং ওটা তাদের জন্য একটা লজ্জাজনক ঘটনা হবে।
They accordingly went back to Gandhi and told him they were ready to follow him into jail. তাহলে দেখো এখন লয়াররা সবাই চেঞ্জ হয়ে গেছে এবং সবাই বলছে যে আমরা বাড়িতে যাব না, আমরা আপনার সাথে জেলে যেতেও রাজি আছি। দ্য ব্যাটল অফ চম্পারন ইজ ওন, হি এক্সক্লেমড। তো এখানে হি হলো গান্ধীজি। গান্ধীজি বলছে যে এখানে হি হলো গান্ধীজি। এবার গান্ধীজি বলছে যে আমরা ব্যাটল জিতে গেছি, কারণ এখন আমাদের মধ্যে সবার মধ্যে একটা কি এসে পড়েছে, ইউনিটি এসে পড়েছে। আমরা সবাই এখন ইউনাইট হয়ে গেছি, যে আমাদের একটা ডিসিশন হয়ে গেছে যে আমাদের যে চম্পারনের লোকদেরকে জাস্টিস দিতে হবে। তো গান্ধীজি এই কমেন্টস করলেন কি, যে আমরা চম্পারনের ব্যাটেল আমরা জয় করে ফেলেছি। Then he took a piece of paper and divided the group into pairs and put down the order in which each pair has to quote arrest. So was to quote arrest. তো কি বলছে, এবার গান্ধীজি এবার একটা পেপার নিলেন এবং সবাইকে পেয়ার মানে গ্রুপ ওয়াইজ ওদেরকে সবাইকে ভাগ করে দিলেন, এবং যদি উনি জেলে চলে যান, যদি কোর্ট ওনাকে অ্যারেস্ট করে ফেলে, তাহলে ওনারা কি করবেন, ওনারা সবাই কিভাবে কাজ করতে হবে সেটা গান্ধীজি সবার মধ্যে ডিসকাশন করে দিলেন। Several days later, Gandhi received a written communication from the magistrate informing him that the lieutenant governor of the province had ordered the case to be dropped. তারপর কিছুদিন পরে, সেভারাল ডেজ কিছুদিন পরে, গান্ধীজি ম্যাজিস্ট্রেট থেকে একটা অর্ডার পেলেন যে লেফটেন্যান্ট গভর্নর যিনি মানে ডেলিকেট পারসন যে ব্রিটিশদের মধ্যে, উনি গান্ধীজির এই কেসটাকে কি করলেন, ড্রপ করে দিলেন, মানে এটাকে উইথড্র করে ফেললেন। সিভিল ডিসওবিডিয়েন্স হ্যাড ট্রায়াম্পড। তো গান্ধীজি বলছেন যে সিভিল ডিসওবিডিয়েন্স মানে হলো যে আইন অমান্য আন্দোলন, সেটা জয় হয়ে গেছে। ট্রায়াম্প মিন্স হলো ভিক্টোরি। দ্য ফার্স্ট টাইম ইন মডার্ন ইন্ডিয়া, এটাই প্রথম হলো যে আমাদের মডার্ন ইন্ডিয়াতে কোনো এরকম গান্ধীজির নেতৃত্বে এরকম সুন্দরভাবে একটা আন্দোলন করে, সেই আন্দোলনের মধ্যে তারা জয়লাভ করে ফেলেছে। Gandhi and the lawyers now proceeded to conduct a far-flung inquiry into the grievance of the farmers. So far-flung মানে হলো in details আর grievance মানে হলো harmful. সো গান্ধীজি এবং যে অন্যান্য লয়ার্সরা আছে তারা সবাই মিলে এবার ডিটেলস ইনকোয়ারি করতে শুরু করে দিল, ফার্মার্সদের সাথে কি কি ক্ষতি হয়েছে এবং ওদের কি পরিমাণে ওদের থেকে টাকা নেওয়া হয়েছে, সমস্ত ইনকোয়ারি ওরা শুরু করে দিলেন। ডিপোজিশনস বাই about 10,000 peasants were written down and notes made on their evidence. সো এর মধ্যে কি করলো, ডিপোজিশনস মানে হলো উইটনেস মানে সাক্ষী দেওয়া। সো প্রায় 10,000 যে পিজেন্ট আছে ওনারা রিটেন অ্যাপ্লিকেশন দিলেন এবং ওনারা সাক্ষী দেওয়ার জন্য তার রাজি হলেন। ডকুমেন্টস ওয়ার কালেক্টেড, সমস্ত ডকুমেন্টস এর সাথে কালেক্ট করা হয়েছে। দ্য হোল এরিয়া থ্রোবড উইথ দ্য অ্যাক্টিভিটি অফ ইনভেস্টিগেটর্স and the vehement protest of the landlords. So কি হচ্ছে এখন, the whole area throbbed মানে হলো বিট, তারপর কি আছে, vehement মানে হলো শোয়িং স্ট্রং ফিলিং। তো এখন যে পুরো এরিয়াতে সমস্ত শুধু ইনভেস্টিগেটররা তারা ওদের অ্যাক্টিভিটির মাধ্যমে পুরো এরিয়াতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং খুব জোরদারভাবে এটার জন্য প্রোটেস্ট শুরু হয়ে গেছে ল্যান্ডলর্ডদের বিরুদ্ধে। In June, Gandhi was summoned to Sir Edward Gate, the lieutenant governor. তো জুন মাসে কি করা হয়েছে, জুন মাসে গান্ধীজিকে সমন মিন্স কল, সমন মানে হলো কল। তো গান্ধীজিকে কি করা হয়েছে, সমন দেওয়া হয়েছে, কার থেকে, এডওয়ার্ড গেট যিনি লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ওনার থেকে গান্ধীজিকে ডাকা হয়েছে গান্ধীজির সাথে সাক্ষাৎ করার জন্য। বিফোর হি ওয়েন্ট he met leading associates and again laid detailed plans for civil disobedience if he should not return. সো এখন তিনি আবার গান্ধীজি কি করছেন, এখন উনি ওখানে দেখা করার আগে গান্ধীজির মনে একটা ভয় আছে, যদি উনি লেফটেন্যান্ট গভর্নরের সাথে দেখা করতে যান এবং ওনাকে সেখানে অ্যারেস্ট করে ফেলেন তাহলে কিন্তু আন্দোলন যাতে স্টপ হয়ে না থাকে, সেজন্য গান্ধীজি সবার সাথে আবার সাক্ষাৎ করলেন, যারা এটাকে লিডিং করছে, এই আন্দোলনটাকে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সবার সাথে সাক্ষাৎ করলেন এবং সবাইকে গান্ধীজি বলে দিচ্ছেন যে কি করতে হবে, ওদের কাজগুলা বলে দিয়েছে এবং সিভিল ডিসওবিডিয়েন্স যেন কোনো মতেই বন্ধ না থাকে। Gandhi had 4 protracted interviews with the lieutenant governor who as a result appointed an official commission of inquiry
into the indigo sharecropper situation. সো গান্ধীজি তার পরবর্তী সময়ে আরও প্রায় 4 বার গান্ধীজির সাথে প্রোট্রাক্টেড মানে হলো লং, গান্ধীজির সাথে আরও 4 বার অনেক দীর্ঘ সময়ের একটা ইন্টারভিউ হয়েছে লেফটেন্যান্ট গভর্নর এডওয়ার্ড গেটের সাথে, এবং তার ফলস্বরূপ কী হয়েছেন, উনি বাধ্য হয়ে একটা অফিসিয়াল ইনকোয়ারি বসাতে বাধ্য হয়েছেন যে চম্পারণের মধ্যে। দ্য কমিশন কনসিস্টেড of landlords, government officials and Gandhi as the sole representative of peasant. তো এই কমিশনটার মধ্যে কে কে ছিলেন, কমিশনের মধ্যে কনসিস্টেড মানে হলো স্টেট মানে থাকা, তো এখানে কে কে আছেন, ল্যান্ডলর্ড, ওখানে ল্যান্ডলর্ডরা ছিল, তারপর গভর্নমেন্ট বিভিন্ন অফিসিয়ালরা ছিল, তারপর গান্ধীজি ছিল। গান্ধীজি কার হয়ে রিপ্রেজেন্টেটিভ করেছিলেন, পিজেন্টদের থেকে মানে কৃষকদের হয়ে উনি ওখানে রিপ্রেজেন্টেটিভ করেছিলেন। Gandhi remained in Champaran for an initial uninterrupted period of 7 months and then again for several shorter visits. So uninterrupted মানে হলো কন্টিনিউ অনেকক্ষণ ধরে কন্টিনিউ চলা। সো গান্ধীজি চম্পারণের মধ্যে কত সময় ধরে ছিলেন, 7 মান্থস, প্রায় 7 মাস ধরে উনি কন্টিনিউ ওখানে ছিলেন। তারপরও উনি ওখান থেকে আসার পরও কিছু সেভারেল যে শর্টার কিছু ভিজিটও ওখানে করেছিলেন। দ্য ভিজিট আন্ডারটেকেন ক্যাজুয়ালি অন এন্ট্রিটি অফ অ্যান আনলেটার্ড peasant in the expectation that it would last a few days occupied almost year of Gandhi's life. সো এখানে গান্ধীজি কি, এখানে রাইটার আমাদেরকে কি বলছেন যে এই যে গান্ধীজি চম্পারণে যে ভিজিটটা করেছিলেন এটা কার রিকোয়েস্টে করেছিলেন, একজন আনলেটার্ড পার্সন, আনলেটার্ড মানে হলো ইলিটারেট, এবং এন্ট্রেটি মানে হলো রিকোয়েস্ট। সো কার রিকোয়েস্টে, এখানে উনি কার কথা বলছেন, এখানে উনি রাজকুমার শুক্লার কথা বলছেন। গান্ধীজি আমাদেরকে কার কথা বলছেন, যে স্টোরির প্রথমে আমরা দেখেছিলাম যে রাজকুমার শুক্লার রিকোয়েস্টে গান্ধীজি চম্পারণ এসেছিলেন এবং চম্পারণের এত বড় একটা মুভমেন্টের মধ্যে উনি যোগদান করেছিলেন। কিন্তু প্রথমে ভেবেছিলেন যে এই যে চম্পারণে তিনি এসেছেন এটা কিছুদিনের মধ্যে, লাস্ট ফিউ ডেজের মধ্যে এটা শেষ হয়ে যাবে, কিন্তু এই আন্দোলনটা শেষ করতে গান্ধীজির প্রায় 1 বছর সময় লেগে গেছে, ওনার জীবনের 1 বছর সময় নিয়ে গেছে। তারপর কি হয়েছে, the official inquiry assembled a crushing mountain of evidence against the big planters, and when they saw this they agreed in principle to make refund to the peasant. So mountain মানে হলো lot of shaking, crushing mountain মানে lots of shocking. So যখন এনকোয়ারিটা শেষ হলো তখন দেখা গেল খুবই শকিং একটা নিউজ বেরিয়ে এসেছে যে ওদের থেকে যে যারা বিগ প্ল্যান্টার্স আছে ওদের থেকে মানে কৃষকদের থেকে, গরিব কৃষকদের থেকে অনেক টাকা তারা ছিনিয়ে নিয়েছে, এবং তারা যখন এই ইনকোয়ারিতে ভুল প্রমাণিত হলো তখন তারা গান্ধীজিকে ইমিডিয়েটলি বললো যে তারা আসল যে প্রিন্সিপাল যে মূল টাকা ওদের ফিরিয়ে দিতে রাজি হয়ে গেছে। তারপর কি হয়েছে, বাট হাউ মাচ মাস্ট উই পে, দে আস্কড গান্ধী। সো এখন পিজনটা দেখলো যে এখানে তাদের একটা তারা হেরে গেছেন, তারা আর কোনো মতে ফাঁকি দিতে পারবে না বা শোষণ করতে পারবে না। সো তারা এখন আগে থেকে গান্ধীজির কাছে সারেন্ডার করে দিল এবং গান্ধীজিকে বলল যে তাদের কত টাকা রিটার্ন করতে হবে গান্ধীজি বলে দিতে। দে থট হি উড ডিমান্ড রিপেমেন্ট ইন ফুল অফ দ্য মানি হুইচ দে হ্যাড ইলিগালি অ্যান্ড ডিসিটফুললি এক্সটর্টেড ফ্রম শেয়ারক্রপার্স। সো তারা প্রথম কি ভাবলো যে এখানে আমরা দেখি ডিসিটফুললি মানে হলো উইথ লাই বা চিটিং, কারোর সাথে চিটিং করে টাকা ছিনিয়ে নেওয়া বা চিটিং করা, আর এক্সটর্টেড মানে হলো ফোর্সফুললি মানে জোর করে। সো এখানে দেখলেন কি গান্ধীজি দেখলেন যে যখন ওরা দেখলো যে ওরা এতগুলি টাকা চিটিং করে এবং ফোর্সফুলি কার থেকে পিজেন্টদের থেকে ছিনিয়ে নিয়েছে, তো ওরা ভেবেছিল যে গান্ধীজি হয়তো পুরো টাকাটাকে রিপেমেন্ট করার জন্য বলবে, কিন্তু কি হয়েছে চলো দেখি আমরা। হি আস্কড অনলি 50%, দেয়ার হি সিমড অ্যাডামেন্ট, রাইটস রেভারেন্ড জেড হজ, a British missionary in Champaran who observed the entire episode at close range. কিন্তু এখানে এখন আমাদেরকে রাইটার আমাদের কার কথাটা বলছেন, যে জজ একজন কি ছিলেন, রিভারেন্ট ছিলেন, যে একজন রেসপেক্টেবল একজন পার্সন ছিলেন ব্রিটিশ মিশনারি থেকে চম্পারণের, যে সব কিছু খুব কাজের থেকে শো করলেন। সো
কিন্তু গান্ধীজি তাদের থেকে মাত্র কত পার্সেন্ট শেয়ার কত পার্সেন্ট চাইলেন? মাত্র 50% চাইলেন, বলছেন যে 50% দিলে হবে। এবং এবং এই যে গান্ধীজি 50% চাইলেন, তিনি যে হজ একজন ব্রিটিশ মিশনারি ছিলেন চম্পারণে, উনি ভেবেছিলেন যে গান্ধীজি হয়তো এর থেকে আর কোনো মতেই সরবে না, মানে 50%-এর থেকে কম কোনো মতেই উনি আর মানবেন না, রাজি হবেন না। Thinking probably that he would not give away, the representative of the planters offered to refund to the extent of 25%, and to his amazement, Mr. Gandhi took him at his word, thus breaking the deadlock. Deadlock মানে হলো ডেড এন্ড, মানে সমাপ্ত হয়ে যাওয়া। কিন্তু যখন শেয়ার ক্রপাররা ভেবে, যারা ল্যান্ডাররা ছিলেন, ওনারা ভাবলেন যে গান্ধীজি মনে আর 50% থেকে কোনো মতেই আর কমাবেন না, কারণ গান্ধীজির দেওয়ার কথা ছিল, ওদের দেওয়ার কথা ছিল 100%, কিন্তু সেই জায়গাতে গান্ধীজি ওদের থেকে 50% ডিমান্ড করলেন। এখন এটা ভেবেছিলেন যে গান্ধীজি 50% থেকে কোনো মতেই আর নিচে নামবেন না, কিন্তু তা জেনেও তারা থিঙ্কিং প্রবাবলি, মানে কোনোভাবে অনুমান করে তারপর তারা বললেন যে ওরা 25% রিফান্ড করবেন। সবাই ভেবেছিল গান্ধীজি এই 25%-এ রাজি হবেন না, কিন্তু সারপ্রাইজিংলি বা অ্যামেজমেন্ট, মানে সারপ্রাইজিংলি গান্ধীজি কী করলো, সেটাতেই রাজি হয়ে গেল এবং এর দ্বারা মিটিং শেষ হয়ে গেল। গান্ধীজি 25% রিফান্ডের দ্বারাই রাজি হয়ে গেলেন। This settlement was adopted unanimously by the commission. Gandhi explained that that the amount of refund was less important than the fact that the landlords had been obliged to surrender part of the money and with it part of their prestige. সো গান্ধীজি এই যে রিফান্ড টাকাটা, এটাকে কিন্তু গান্ধীজি এখানে ইউনিমাসলি মানে হলো অ্যাকসেপ্টেড উইদাউট ডিলে। সো তারা সবাই কোনো রকমের ডিলে না করে এতে রাজি হয়ে গেলেন, এবং গান্ধীজি বললেন যে রিফান্ড যে টাকাটা এটা ইম্পর্টেন্ট না, দিস ওয়াজ লেস ইম্পর্টেন্ট। তাহলে গান্ধীজি এখানে রিফান্ডের টাকাটা বেশি ইম্পর্টেন্ট করে দেখছেন না, উনি কোন জিনিসটা দেখছেন, যে যারা সারেন্ডার করছে তাদের প্রেস্টিজ, তাদের সম্মান বা আত্মবিশ্বাস, বা তারা যে এতদিন যে তাদেরকে ভগবান হিসাবে তারা মানত এবং কৃষকরা তাদেরকে ভগবানের মতো তারা পূজা করত, তো তাদের এই প্রেস্টিজটা তারা দিয়ে যাচ্ছে। গান্ধীজি টাকাটা বেশি ইম্পর্টেন্ট দেখছেন না, উনি ওদের প্রেস্টিজটা দেখছেন। Therefore, as far as the peasants were concerned, the planters had behaved as lord above the law. So এখানে কি দেখছেন যে as per the peasant were concerned মানে হলো aware. সো এখন পিজেন্টরা বুঝে গেছে যে অ্যাকচুয়ালি ওরা ভগবান না, ওরা যে লর্ডের মতো বা ভগবানের মতো এতদিন আচরণ করত, ওরা এর থেকে বড় হতে পারে না। Now the peasants saw that he had rights and defenders. He learned courage. সো গান্ধীজি যে জিনিসটা চাইছিলেন, উনি এখানে টাকাটাকে ইম্পর্টেন্ট বেশি দেননি, ওনারা যে জিনিসটা কৃষকদেরকে বোঝাতে চাইছেন যে ল্যান্ডলর্ডরা ওদের ভগবান না, ওদেরকে ওরা যেন ভয় না পায় এবং ওদের মধ্যে সাহস ফিরিয়ে আনতে চাইছিলেন, এবং সেটা উনি করে দেখিয়েছেন, সেটাতে তিনি সাকসেস হয়েছেন। ইভেন্টস জাস্টিফাইড গান্ধীজ পজিশন। সো এই সমস্ত ঘটনার দ্বারা গান্ধীজি যে কি করতে পারেন এবং উনি যে একজন মহান লিডার, সেটা কিন্তু সবার কাছে প্রমাণিত হয়েছে। উইদিন এ ফিউ ইয়ার্স দ্য ব্রিটিশ প্ল্যান্টার্স অ্যাবেন্ডন্ড দেয়ার স্টেটস হুইচ রিভার্টেড টু দ্য পিজেন্টস। সো অ্যাবেন্ডন্ড মানে হলো লেফট, মানে ছেড়ে যাওয়া, আর রিভার্টেড মানে হলো রিটার্ন, সো ফিরিয়ে দেওয়া। সো তাদের সমস্ত কিছু ফিরিয়ে দিয়ে পিজেন্টদেরকে তাদের টাকা পয়সা জমি যা কিছু আছে সমস্ত কিছু ফিরিয়ে দিয়ে চম্পারণ থেকে যে ব্রিটিশ যে প্ল্যান্টার্সরা ছিল, মানে ল্যান্ডলর্ডরা ছিল, তারা সবাই কয়েক বছরের মধ্যে এটা চলে গেছে, মানে এটা শেষ হয়ে গেছে। ইন্ডিগো শেয়ার ক্রপিং ডিসঅ্যাপিয়ার্ড। সো ইন্ডিগো শেয়ার ক্রপিংয়ের ম্যাটারটা এখন ডিসঅ্যাপিয়ার্ড মানে হলো গায়েব হয়ে যাওয়া, মানে অদৃশ্য হয়ে যাওয়া, এখন আর এগুলা এখানে নেই। Gandhi never contented himself with large political or economic solutions. He saw the cultural and social backwardness in the Champaran village and wanted to do something about it immediately. Contented মানে হলো satisfaction.
মানে আত্মসন্তুষ্টি। তো গান্ধীজি কিন্তু এতে আত্মসন্তুষ্টি হননি না, এবং উনি নিজেকে কোনোদিন একজন পলিটিক্যাল বা ইকোনমিক সিচুয়েশনের একজন বড় মাপের লিডার হিসাবে উনি নিজেকে নিজে চিন্তা করেননি। গান্ধীজি ওখানের যে ব্যাকওয়ার্ডনেস, ওখানের যে পিছিয়ে পড়া সমাজ এবং ওখানের যে ডার্টি এনভায়রনমেন্ট, সেগুলাকে উনি ভালো মতো লক্ষ্য করলেন এবং উনি নিজে নিজে আরেকটা জিনিস ডিসাইড করলেন যে ওদের জন্য কিছু একটা করতে হবে খুব তাড়াতাড়ি। তারপর চলো দেখি আমরা অথর কি বলছে আমাদেরকে আরও। হি আপিল্ড ফর টিচার্স। তিনি এবার টিচার, ওখানে স্কুল খোলার জন্য বা চম্পারণের সিচুয়েশনটাকে ডেভেলপ করার জন্য উনি বিভিন্ন টিচারদেরকে আপিল করতে শুরু করলেন, মানে তাদের কাছে আবেদন করতে শুরু করলেন। মহাদেব দেশাই অ্যান্ড নরহরি পারিক, টু ইয়াং ম্যান হু হ্যাড জাস্ট জয়েন গান্ধী অ্যাজ ডিসিপল অ্যান্ড দেয়ার উইফস ভলেন্টিয়ার্ড ফর দ্য ওয়ার্ক। সো গান্ধীজির রিকোয়েস্টে মহাদেব দেশাই এবং নরহরি পারিক নামে যে দুজন ইয়াং লোক ছিল, তো তারা যারা এখন নতুন মাত্র গান্ধীজির শিষ্য হয়েছেন, ডিসিপলস হয়েছেন, মানে গান্ধীজির সাথে থাকতে শুরু করলেন, সো তাদেরকে পর্যন্ত গান্ধীজি ভলেন্টারিলি তারা কাজ করতে শুরু করেছে এবং তারা টিচিং দিতে শুরু করেছে ওই জায়গাতে। সেভারাল মোর কেম ফ্রম বোম্বে, পুনা অ্যান্ড আদার ডিস্টেন্স পার্ট অফ দ্য ল্যান্ড। তাহলে দেখা যাক অথর আমাদেরকে কি বলছেন, ওই জায়গাটাকে ডেভেলপ করার জন্য বিভিন্ন, মানে আমাদের ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে, যেমন বোম্বে, পুনে থেকে, আরও দূর দূর ডিস্টেন্স থেকে ওরা এখানে এসেছেন ওদের টিচিং দেওয়ার জন্য। দেবদাস গান্ধী, youngest son, arrived from the ashram and so did Mrs. Gandhi. Primary schools were opened in 6 villages. তারপর কি হলো, দেবদাস যিনি গান্ধীজির সবচেয়ে ছোট ছেলে ছিলেন। সো এখানের মধ্যে আমরা জানতে পারলাম যে গান্ধীজির সবচেয়ে ছোট ছেলের নাম কি, ওটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের। সো দেবদাস গান্ধীজির সবচেয়ে ছোট ছেলে, সেও আশ্রম থেকে এখানে এসে পৌঁছেছেন, এবং মিসেস গান্ধী যিনি কস্তুরবা গান্ধী ছিলেন, এবং উনিও কিন্তু প্রাইমারি স্কুল আরও কয়টা 6টা ভিলেজের মধ্যে, কাছাকাছি 6টা ভিলেজের মধ্যে প্রাইমারি স্কুল খোলা হয়েছে। Kasturiba taught the ashram rules on personal cleanliness and community sanitation. সো কস্তুরবা কী করতে শুরু করলেন, ওখানের যে সিচুয়েশনটাকে, ওখানের যে ডার্টি এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করার জন্য উনি আশ্রমের, ওনার যে সবরমতী আশ্রমে যেভাবে কাজ করা হয় বা রুলস রেগুলেশন এবং ক্লিনিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কমিউনিটিকে কিভাবে স্যানিটাইজ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সেগুলি ওখানের জনগণকে শেখাতে শুরু করলেন। হেলথ কন্ডিশনস ওয়ার মিজারেবল মানে হলো ভেরি ব্যাড, ওখানের হেলথ কন্ডিশনটা খুবই খারাপ ছিল। গান্ধী গট এ ডক্টর টু ভলেন্টিয়ার হিজ সার্ভিস ফর 6 মান্থ। তারপর গান্ধীজি কী করলেন, একজন ডক্টরকেও আনলেন এখানে, এবং ওখানে 6 মান্থ সার্ভিস দেওয়ার জন্য ওনাকে ভলেন্টিয়ারিলি, মানে ওনার ইচ্ছেভাবে, কোনো টাকা পয়সা লাগবে না, উনি এখানে সার্ভিস দিতে রাজি হলেন। 3 মেডিসিনস ওয়ার অ্যাভেলেবেল, ওখানে 3টা মেডিসিনই অ্যাভেলেবেল ছিল। কি কি সেগুলা চলো আমরা দেখি। ক্যাস্টর অয়েল, কুইনাইন, সালফার অয়েন্টমেন্ট। সো কী কী ছিল সেগুলা, যেমন ক্যাস্টর অয়েল ছিল, কুইনাইন ছিল এবং সালফার অয়েন্টমেন্ট ছিল, এবং এই 3টা মেডিসিনই ওখানে অ্যাভেলেবেল ছিল। এনিবডি হু শোড এ কোটেড টাং ওয়াজ গিভেন এ ডোজ অফ ক্যাস্টর অয়েল। সো কোটেড মানে হলো গেরিশ কভার, মানে ঠোঁটের রং আলাদা হয়ে যাওয়া, টাং যে জিভ ছিল, সে জিভের রং যদি গ্রেইশ কালার হয়ে যায়, মানে একটু কালার বিভিন্ন স্বাদে কালার হয়ে যায় বা একটু ধূসর রঙের হয়ে যায়, তাহলে ওদেরকে কি দেওয়া হবে, ক্যাস্টর অয়েল দেওয়া হবে। এনিবডি উইথ ম্যালেরিয়া ফিভার রিসিভড কুইনাইন প্লাস ক্যাস্টর অয়েল। সো যাদের ম্যালেরিয়া ধরা পড়ে বা ম্যালেরিয়া হয়, তাদেরকে কি দেওয়া হয়, কুইনাইন দেওয়া হয়, এবং এটার সাথে আরও কি দেওয়া হয়, ক্যাস্টর অয়েলও দেওয়া হয়। এনিবডি উইথ স্কিন ইরপশন রিসিভড অয়েন্টমেন্ট প্লাস ক্যাস্টর অয়েল। সো যাদের স্কিন ইরপশন থাকে, ইরপশন মানে হলো পিম্পল, মানে খুজলি থাকা। সো স্কিনের মধ্যে যদি কারো খুজলি বা অন্য কোনো প্রবলেম থাকে, তাহলে তাদেরকে কি দেওয়া হয়, অয়েন্টমেন্ট দেওয়া হয়, প্লাস এটার সাথে ক্যাস্টর অয়েলও দেওয়া হয়। গান্ধী নোটিসড দ্য ফিল্দি স্টেট অফ উমেন্স ক্লথস। সো গান্ধীজি দেখলেন যে ওখানের যে উমেনরা ফিল্দি মানে হলো আগলি, বিভিন্ন নোংরা কাপড় পরে থাকা বা কাপড় চোপড় যেটাই পরে থাকে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন না, সেটা উনি ভালো মতো নোটিস করলেন। তারপর কি করলেন উনি, হি আস্কড কস্তুরবাই টু টক টু দ্যাম অ্যাবাউট ইট।
তারপর তিনি কস্তুরীবাইকে ইমিডিয়েটলি নোটিস করলেন এবং বললেন যে উনি যেন মহিলাদের সাথে কথা বলেন। ওয়ান উম্যান took Kasturibai into her heart and said, "Look, there is no box and cupboard here for clothes." তারপর উনি কস্তুরীবাইকে কি করলেন, ওই মহিলা ওনার বাড়িতে নিয়ে গেলেন। হাট মানে হলো কুড়েঘর, স্মল হাউস। ওখানে নিয়ে গেলেন এবং ওনাকে নিয়ে দেখাচ্ছেন যে দেখো এখানে কাপড় চোপড় রাখার মতো কোনো কাভার্ড নেই বা কোনো বক্স নেই। দ্য শাড়ি আই এম ওয়ারিং ইজ দ্য অনলি ওয়ান আই হ্যাভ। যে শাড়িটা উনি পরে আছেন এবং এটি একমাত্র শাড়ি এবং ওনার কাছে আর কোনো শাড়ি নেই। During his long stay in Champaran, Gandhi kept a long distance watch on the ashram. যদিও গান্ধীজি চম্পারণে দীর্ঘ সময় ধরে ছিলেন এবং উনি আশ্রম থেকে একটা অনেক অনেক দূরে ছিলেন, তারপরও কিন্তু উনি ওখান থেকে কিন্তু আশ্রমকে দেখাশোনা করতেন। কিভাবে? He sent regular instruction by mail and asked for financial account. তিনি প্রায় সময় ওদেরকে ওখানে মেইল করতেন এবং ওনার বিভিন্ন ফাইন্যান্সিয়াল যে অ্যাকাউন্টস এগুলোর খবরাখবর উনি নিতেন। Once he wrote to the residents that it was time to fill in the old latrine trench and dig new ones, otherwise the old one would begin to smell bad. তাহলে দেখো এখানের মাধ্যমে অথর আমাদেরকে কি বলতে চাইছেন, অথর বলতে চাইছেন যে গান্ধীজি যদিও তো উনি আশ্রম থেকে অনেক অনেক দূরে থাকতেন, তারপরেও কিন্তু উনি এতই সচেতন ছিলেন, এতই কেয়ারফুল ছিলেন যে আশ্রমের কোথায় কি দরকার লাগবে, কোথায় কি হচ্ছে সেটা উনি খুব ভালো মতো নোটিস করতেন। ইভেন উনি ওখানে বসে চম্পারণে বসে উনি ওখানের ইনস্ট্রাকশন দিচ্ছেন যে ওখানের যে পুরনো যে লেট্রিনের যে ট্রেঞ্চেসগুলো ছিল ওটাকে ফিল করে দিতে হবে এবং নতুন করে আবার খোদাই করতে হবে, কারণ না হলে ওটা থেকে দুর্গন্ধ ছড়াবে। তাহলে অথর আমাদেরকে একটা জিনিসও বলতে চেয়েছেন যে গান্ধীজি হি ওয়াজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট হেলথ অ্যান্ড হাইজিন। The Champaran episode was a turning point in Gandhi's life. What I did, he explained, was a very ordinary thing. I declared that the British could not order me about in my own country. So, গান্ধীজি বলছেন যে এই চম্পারণের যে ঘটনাটা হয়েছে, এপিসোডটা হয়েছে, এটা গান্ধীজির জীবনে একটা টার্নিং পয়েন্ট নিয়ে এসেছে এবং গান্ধীজি এখান থেকে ডিসাইড করলেন। গান্ধীজি বলছেন যে আমি তেমন কিছু করিনি, খুব অর্ডিনারি থিংস করলাম এবং আমি এটা বুঝতে পারলাম যে ব্রিটিশরা আমাকে আমার দেশের নাগরিক হয়ে আমাকে ওনারা অর্ডার করতে পারবেন না আমার দেশের কোথায় কি করতে হবে। বাট চম্পারণ ডিড নট বিগিন অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ডিফেন্স মানে হলো অ্যাক্ট অফ রিফিউজাল, কিন্তু চম্পারণ কিন্তু এর জন্য শুরু হয়নি। গান্ধীজি বলছেন ইট গ্রো আউট অফ অ্যান অ্যাটেম্প্ট অফ এলিভেট দ্য ডিস্ট্রেস অফ লার্জ নাম্বার অফ পোর পিজেন্ট। এটা কিসের জন্য শুরু হয়েছিল? বিশাল সংখ্যক যে গরিব কৃষকরা ছিলেন ওদেরকে মুক্তি দেওয়ার জন্য, এলিভেট মানে হলো রিলিফ দেওয়া, ওদেরকে মুক্তি দেওয়ার জন্য এই আন্দোলনটা শুরু হয়েছিল। This was the typical Gandhi's pattern. His political were intertwined with the practical day-to-day problems of the millions. He was not a loyalty of abstractions, it was a loyalty to living human beings. Abstractions মানে হলো not based on real, intertwined মানে হলো closely connected. সো গান্ধীর যে সিস্টেম বা যে টিপিক্যাল এটা কিন্তু খুবই অন্য ধরনের ছিল এবং ওনার যে ডে টু ডে যে প্রবলেমগুলো ছিল এবং উনি এগুলিকে খুব ধীরে সুস্থিতে এবং খুব বিশ্বস্ততার সাথে এগুলাকে সলভ করতেন। ইন এভরিথিং গান্ধী ডিড মোর ওভার হি ট্রাইড টু মোল্ড এ নিউ ফ্রি ইন্ডিয়া হু কুড স্ট্যান্ড অন হিজ ওন ফিট অ্যান্ড থাস মেক ইন্ডিয়া ফ্রি। সো মোল্ড মানে হলো ফ্রেম। সো সব কিছু মিলিয়ে গান্ধীজি কী করতে চাইছেন? আমাদের দেশকে, আমাদের ইন্ডিয়াকে উনি নিউ ফ্রি ইন্ডিয়া করতে চাইছেন, মানে ব্রিটিশদের থেকে উনি ইন্ডিয়াকে মুক্তি বা আজাদি দেওয়ার জন্য উনি কাজ করতে শুরু করেছেন। আর্লি ইন দ্য চম্পারণ অ্যাকশন, চার্লস ফেরার অ্যান্ড্রিউস, দ্য ইংলিশ পেসিফিস্ট who had become a devoted follower of the Mahatma, came to bid Gandhi farewell before going on a tour of duty to the Fiji island. সো এখানে একটা সুন্দর একটা গল্প বলছেন অথর আমাদেরকে, লুইস ফিশার আমাদেরকে কি বলছেন যে চম্পারণের এই যে শুরুতে
আর্লি ইন দ্য চম্পারণ অ্যাকশন, চম্পারণ আন্দোলন শুরুর প্রথমে কে ছিলেন? চার্লস ফেরার অ্যান্ড্রিউ নামে একজন ইংলিশ পেসিফিস্ট ছিলেন। পেসিফিস্ট মানে হলো এ পার্সন হো এগেনস্ট ওয়ার, মানে যে শান্তিবাদীর পক্ষে হয়ে কাজ করা, মানে যুদ্ধের বিরুদ্ধে কাজ করা। এবং ও গান্ধীর ডিভোটেড ছিলেন, মানে খুব লয়াল একজন ফলোয়ার হিসেবেও পরিচিত হলেন, গান্ধীজির শিষ্য হিসাবে। এবং উনি ফিজি যাওয়ার জন্য, ফিজি হলো একটা আইল্যান্ড, দেখো এখানে ছবিতে আমি দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে, এবং এখানে জিওগ্রাফিক্যাল ম্যাপের মধ্যে আমি দেখানোর চেষ্টা করেছি। এই ফিজি আইল্যান্ডের মধ্যে যাওয়ার আগে গান্ধীজির থেকে ফেয়ারওয়েল নিতে এসেছিলেন। Gandhi's lawyer friends thought it would be a good idea for Andrew to stay in Champaran and help them. তো গান্ধীজির যারা ফলোয়ার ছিল, যারা অন্যান্য ফ্রেন্ড ছিল, তারা সবাই ভেবেছিলেন যে যদি মিস্টার অ্যান্ড্রিউ যদি ওনাদের সাথে থাকে তাহলে চম্পারণ আন্দোলনে ওনাদেরকে সাহায্য করতে পারবেন। অ্যান্ড্রিউ ওয়াজ উইলিং ইফ গান্ধী এগ্রিড। তো অ্যান্ড্রিউ স্যার যিনি ছিলেন উনিও কিন্তু রাজি হয়ে গেছেন, যদি গান্ধীজি রাজি হয় তাহলে অ্যান্ড্রিউ যে উনিও কিন্তু গান্ধীজির সাথে থাকতে রাজি হয়ে গেছেন। বাট গান্ধী ওয়াজ ভেহেমেন্টলি অপোজড, কিন্তু গান্ধীজি ডাইরেক্টলি না করে দিলেন, উনি সরাসরিভাবে, ভেহেমেন্টলি মানে হলো সরাসরিভাবে না করে দিলেন। হি সেড, ইউ থিঙ্ক দ্যাট ইট ইজ আনইকুয়াল ফাইট, ইট উড বি হেল্পফুল ইফ উই হ্যাভ ইংলিশম্যান ইন আওয়ার সাইড। সো গান্ধীজি দেখো ওনার থিঙ্কিংটা, এখানে উনি একটা সেলফ কনফিডেন্স আমাদের মধ্যে তৈরি করতে চাইছেন। গান্ধীজি বলছে যে তোমরা কি মনে করো যদি অ্যান্ড্রিউ আমাদের সাথে থাকে তাহলে কি এটা আমাদের জন্য সাহায্য, মানে আমাদের জন্য উপকার হবে, ভালো হবে? This shows the weakness of your heart. The cause is just and you must rely upon yourself to win the battle. You should not seek a proof in Mr. Andrews because he happens to be an Englishman. সো এটার দ্বারা আমরা কি জানতে পাচ্ছি যে গান্ধীজি একজন সেলফ রিলায়েন্স, মানে একজন আত্মবিশ্বাসী লোক ছিলেন, এবং উনি অ্যান্ড্রিউকে কেন ওনার গ্রুপে নেননি, কারণ যদি অ্যান্ড্রিউ একজন ইংলিশম্যান হয়ে আমাদের সাথে থাকে তাহলে এটা দেখা যাবে যে আমরা কমজোর, এবং একজন ব্রিটিশারের থেকে সাহায্য নিয়ে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আমরা লড়াই করছি। হি হ্যাড রিড আওয়ার মাইন্ডস কারেক্টলি, রাজেন্দ্র প্রসাদ কমেন্টস, অ্যান্ড উই হ্যাড নো রিপ্লে। গান্ধী ইন দিস ওয়ে taught us lesson of self-reliance. যেটা আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম যে গান্ধীজি কি চাইছিলেন, গান্ধীজি আমাদের মধ্যে আত্মবিশ্বাস গঠন করতে চাইছেন, এবং উনি রাজেন্দ্র প্রসাদ বলছেন যে উনি আমাদের মাইন্ডটাকে খুব ভালো মতো পড়ে ফেলেছেন, মানে আমাদের মাইন্ডটা বুঝে কাজ করেন, এবং আমাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করার জন্য গান্ধীজি আমাদেরকে এভাবে শিক্ষা দিচ্ছেন। সেলফ রিলায়েন্স, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড হেল্প টু শেয়ার কোপার ওয়ার অল বাউন্ড টুগেদার। সো সেলফ রিলায়েন্সের গান্ধীজি কি বলছেন যে আমাদের যদি সেলফ রিলায়েন্স থাকে তাহলে আমরা ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স জয় করতে পারবে, এবং শেয়ার কোপারদেরকে তাদের বিপদ থেকে মুক্তি দিতে পারবে। সো এটাই হলো আমাদের চ্যাপ্টারের এক্সপ্লেনেশনটা আমরা করলাম। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ সো মাচ।